নমস্কার বন্ধুরা এবং ওয়েলকাম সকলকেই আমাদের নতুন চ্যানেল অসীম ক্রিয়েশনে। তো তোমাদের রিকোয়েস্টে যে ভারতের সংবিধান ক্লাসটা আমরা কন্টিনিউ করছি, আজকে সেটার সেকেন্ড ক্লাস হচ্ছে। আজকে আমরা আলোচনা করব গণপরিষদ ও প্রস্তাবনা নিয়ে, ঠিক আছে? এবং ওয়েলকাম সকলকেই অসীম ক্রিয়েশনে। আচ্ছা, লাস্ট ক্লাস যারা যারা করেছো তারা অবশ্যই দেখে হবে আমার ক্লাসটা। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম সংবিধান কাকে বলে, সংবিধানের শ্রেণীবিভাগ, রাষ্ট্রবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা, ব্যাপক ও সংকীর্ণ অর্থে সংবিধান এবং সংবিধানের পিছনে কী ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে, অর্থাৎ পটভূমি। এই নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, এই ম্যাপটা আমি দিয়েছি। এই ম্যাপটা যারা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যামাজন বা ফ্লিপকার্ট বা কিছু বুক হাউস থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এটা কিনে নেবে, এটা তোমাদের খুবই হেল্পফুল হবে সংবিধান পড়ার জন্য। আচ্ছা, একবার সূচিপত্রটা দেখে নেবে আমাদের এই চ্যানেলে কী কী সংবিধান রিলেটেড পড়ানো হবে। তো গণপরিষদটা আমরা আগের দিন শুরুও করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনা হবে গণপরিষদ ও প্রস্তাবনা নিয়ে। আচ্ছা, গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরিষদ। ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী 1946 খ্রিস্টাব্দে এই গণপরিষদ গঠিত হয়েছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এই গণপরিষদের সভাপতি। অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম সভাপতি ছিল, স্থায়ী সভাপতি ছিল। কিন্তু যদি বলা হয় যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, ঠিক আছে, স্থায়ী বা অস্থায়ী কথাটা উল্লেখ না থাকে, তাহলে কিন্তু তোমাদের উত্তর আলাদা হয়ে যাবে, ঠিক আছে? সচ্চিদানন্দ সিনহা হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি। সচ্চিদানন্দ সিনহাকে প্রথম ওর বার্ধক্যের কারণে প্রথম অধিবেশনে তাকে সভাপতি করা হয়েছিল। আচ্ছা, 1934 সালে মানবেন্দ্রনাথ রায়, অর্থাৎ তোমরা এই লেখাটাকে অনেক জায়গাতে MN রায় হিসাবে পাবে, সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য একটি সংবিধান সভা বা গণপরিষদ গঠনের দাবি জানিয়েছিলেন। অর্থাৎ ইনি প্রথম ব্যক্তি যিনি সংবিধান রচনার জন্য প্রথম খসড়া প্রদান করেছিলেন, ঠিক আছে? ক্যাবিনেট মিশন 1946 সালে এই পরিকল্পনা অনুযায়ী 1946 সালের নভেম্বর মাসে গণপরিষদ গঠিতও হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। 1946 সালের 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ গণপরিষদের প্রথম যে অধিবেশন সেটা অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে এবং তৎকালীন কংগ্রেসের সভাপতি JB কৃপালনির প্রস্তাবক্রমে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে? এটা তোমাদের আমি বললাম। আমরা নেক্সট করছি। 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়। HC মুখার্জি এবং VT কৃষ্ণমাচারী গণপরিষদের সহসভাপতি নিযুক্ত হন। 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহরুর সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব অবজেক্টিভ রেজুলেশন উত্থাপন করেছিলেন। গণপরিষদের 22 জুলাই 1947 ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। এই ডেটটা তোমাদের খুব নিয়ারেস্ট একটা ডেট, তোমরা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টুইটার বিভিন্ন জায়গাতে দেখতে পেয়ে হবে ভারতের যে জাতীয় পতাকা নিয়ে, ঠিক আছে? 22 জুলাই। আমরা আজকে ভিডিওটা পোস্ট করছি, আজকে হচ্ছে 29 জুলাই, ঠিক আছে? খুব রিসেন্টলি একটা ডেট, তো তোমরা অবশ্যই নোট করে হবে ডেটটা। গণপরিষদের 22 জানুয়ারি 1950 ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র গৃহীত হয়েছিল। আচ্ছা, 24 জানুয়ারি 1950 গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? 24 জানুয়ারি 1950 গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে অনেকেই এই প্রশ্নটার মধ্যে একটু ওলট পালট হয়ে যাও। ভারতীয় সংবিধান কার্যকরী এবং ভারতীয় সংবিধান গৃহীত
ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদা ডেট। কার্যকরী হচ্ছে মানে হিন্দিতে যদি বলা যায় তো সেটা হচ্ছে লাগু করা যাকে বলে, ঠিক আছে, সেই দিন থেকে সংবিধান আমাদের ভারতবর্ষের উপর লাগু হয়ে গেল, সেটা হচ্ছে কার্যকরী। তো সেটা 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল, ঠিক আছে। আর গৃহীত হয়েছিল 1949 সালের, অর্থাৎ এক বছর আগের 26 নভেম্বর, ঠিক আছে। এটা জানুয়ারিতে হয়েছিল, ওটা 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল। তো দুটো ডেটটা তোমরা কোনোভাবেই গুলিয়ে যাবে না অবশ্যই, ঠিক আছে। আর তোমরা এটা মনে রাখবে, গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়েছিল এবং সময় লেগেছিল প্রায় 3 বছর ধরা হয়, কিন্তু আমি এখানে এক্সাক্ট উল্লেখ করে দিয়েছি 2 বছর 11 মাস এবং 18 দিন, ঠিক আছে। আচ্ছা, 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী ভারতীয় গণপরিষদে সংবিধান গঠনের দায়িত্ব দেওয়া হয়। 1946 সালের নভেম্বরে গণপরিষদ গঠিত হয়েছিল। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদে সাধারণের জন্য 210টি, মুসলিমের জন্য 78টি এবং শিখ ও অন্যান্যদের জন্য 4টি আসন বণ্টিত হয়েছিল। 1946 সালের 9ই ডিসেম্বর নিউ দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের এই বললাম, ঠিক আছে। দিল্লির তাহলে কোথায় হয়েছিল? এটা কনস্টিটিউশন হলে এটা অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের এটাও বলে দিলাম, সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান। 1946 সালের 11ই ডিসেম্বর, এই ডেটটা মনে রাখবে তোমরা, 1946 সালের 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 1947 সালের 22 জুলাই গণপরিষদের কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর ও গ্রহণ করা হয়েছিল। এই ডেটটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে। আর পতাকাটির নকশা মানে তৈরি করেছিল কে? নকশাটা তৈরি করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া, অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা ছিল এটা, ঠিক আছে। 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে এবং তার দুদিন পরে ভারতীয় সংবিধান যেটা কার্যকর হয়েছিল। সর্বশেষ অধিবেশনটা তোমরা মনে রাখবে 24 জানুয়ারি 1950, ঠিক আছে। আর 26 জানুয়ারি 1950 থেকে কার্যকর হয়েছিল। ওই দিন ভারতের জাতীয় গান ও জাতীয় সঙ্গীতও গৃহীত হয়েছিল এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল, ঠিক আছে। এই দিনটাতেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। অর্থাৎ 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন প্রধানমন্ত্রী তো সিলেক্টেড হয়ে গেছিল, কিন্তু প্রেসিডেন্ট সিলেক্ট হয়নি, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রপতি সিলেক্ট হয়নি, রাষ্ট্রপতি পরে সিলেক্ট হয়েছিল। 1950 সালের 26 জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধান রচনা করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন, তোমাদেরকে বলা হলো। মোট খরচ হয়েছে 64 লক্ষ ভারতীয় মুদ্রা। এটা এক্স্যাক্ট একটা আইডিয়া, মানে আনুমানিক একটা আইডিয়া, ঠিক আছে, এটা ফিক্সড নয়। আমি এটা কোথাও পেয়েছিলাম তার জন্য এটা দিয়েছি। সংবিধান রচনার সময় গণপরিষদের মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, তোমাদের বলে দেওয়া হলো। সবকটি অধিবেশনের মোট কার্যক্ষম দিনের সংখ্যা ছিল 165 দিন। আচ্ছা, এবার আমরা গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি ও তাদের চেয়ারম্যান সম্পর্কে একটু জেনে নিব, ঠিক আছে। গণপরিষদের বিশেষত 5টা গুরুত্বপূর্ণ কমিটি এবং তাদের চেয়ারম্যান তোমাদেরকে অবশ্যই এটা দেখে নিতে হবে। ইউনিয়ন পাওয়ার কমিটি যেটা আছে সেটা হচ্ছে জওহরলাল নেহরু, তার চেয়ারম্যান ছিল। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি হচ্ছে জওহরলাল নেহরু। ড্রাফটিং কমিটি হচ্ছে B.R. আম্বেদকর। রুলস অফ প্রসিডিউরস কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, ড্রাফটিং কমিটিতে, ঠিক আছে, 7 জন সদস্য ছিল। এই 7 জনের নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ডক্টর B.R. আম্বেদকর, যিনি এই ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন, আমরা আগেই বললাম। M. গোপালাস্বামী আয়েঙ্গার, K.M. মুন্সি, সৈয়দ মোহ সায়েদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, D.P. খৈতান এবং B.L. মিত্র। এই 7 জন ড্রাফটিং কমিটির 7 জন সদস্য ছিল। গণপরিষদের আইনি পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন B.N. রাও। 1949 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধানে 395টি ধারা, এই ধারাগুলো 22টি পার্টে বিভক্ত ছিল এবং 8টি তফসিল ছিল, যেটা এখন বর্তমানে পরিবর্তন হয়েছে। আমরা কতটা হয়েছে সেটা পরে দেখে নিচ্ছি। আচ্ছা, ভারতীয় সংবিধানের কিছু বৈশিষ্ট্যসমূহ আমি এখানে দিয়েছি, তোমরা একটু এটা দেখে নেবে। আমি পড়ে দিচ্ছি একবার। মূল সংবিধানের প্রস্তাবনা
তো ভারত ছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে, সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই প্রস্তাবনাটাকে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে এবং কিছু শব্দ যোগ করা হয়েছে, ঠিক আছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে, ঠিক আছে, 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করার পর রাষ্ট্র হিসাবে ভারতের বর্ণনা হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে কয়েকটা শব্দ যোগ করা হয়েছিল। তখন সম্ভবত ভারতের সরকার ছিল, সম্ভবত না, কনফার্ম ভারতের সরকার ছিল হচ্ছে ইন্দিরা গান্ধীর সময়ে এটা করা হয়েছিল, ঠিক আছে। এই শব্দগুলো কিছু যোগ করা হয়েছিল। প্রস্তাবনাটাকে মোটে একবারই সংশোধন করা হয়েছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মাত্র একবারই সংশোধিত হয়েছে। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হওয়ার অর্থ ভারতে রাজতন্ত্র নেই, অর্থাৎ প্রজাতন্ত্রের কথা যেটা বোঝাচ্ছে যে রাজতন্ত্র এখানে নেই। উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধানের পদ এখানে লাভ করা যায় না। অর্থাৎ প্রাচীনকালে যখন তোমাদের ওই রাজার ছেলে রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে, এই প্রথাটা যে প্রাচীনকালে চালু ছিল, ঠিক আছে, স্বাধীনতার আগে আগে, তো সেটা এখন আর নেই, সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সর্বস্ব ক্ষমতা রয়েছে নাগরিকদের হাতে, ঠিক আছে। নাগরিকটাই হচ্ছে প্রধান। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে যে কোনো নাগরিক রাষ্ট্রপতি থেকে শুরু করে যে কোনো নিম্নতম পদের দাবিদার হতে পারেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত 4টি মূল নীতি রয়েছে, যেটা ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব। তোমরা অবশ্যই এটা মনে রাখবে। আচ্ছা, ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, ঠিক আছে। তোমাদের এটি ক্লাসটা আমরা আগেই বলেছিলাম যে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে, ঠিক আছে, সব থেকে বৃহত্তম লিখিত সংবিধান কিন্তু ভারতবর্ষের রয়েছে, ঠিক আছে। এটি আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়। আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়র ব্যাপারে সংবিধানের শ্রেণীবিভাগ করতে যখন গেছিলাম। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে নমনীয়, ঠিক আছে, যেটাকে খুব সহজেই মানে ভেঙে দেওয়া যায়, ভঙ্গুর, ঠিক আছে। আর অনমনীয় হচ্ছে যেটা সহজেই ভাঙা যায় না। দুষ্পরিবর্তনীয় খুব মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে তারপর সংবিধানের পরিবর্তন করা হয় যখন, তখন সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তো ভারতের সংবিধান হচ্ছে না সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে। এটি আংশিক নমনীয় এবং আংশিক অনমনীয়, অর্থাৎ খুব সহজে ভাঙা যাবেও না, এবার ভাঙা চলেও যাবে। দুটোর মাঝামাঝি যে ব্যাপারটা রয়েছে সেটাই রয়েছে ভারতের সংবিধান। আচ্ছা, প্রস্তাবনা সম্পর্কে আরও আমরা কিছু জেনে নেব। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভারতের প্রস্তাবনা। এটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত আছো, আমি নতুন করে বলছি না। আচ্ছা, প্রস্তাবনার ব্যাখ্যা আমরা একটু দেখে নিব। দেখো, প্রথমেই বলা হয়েছে, তোমরা দেখেছো প্রস্তাবনা যখন পড়বে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্রস্তাবনার শুরুতে এটা বলা হয়েছে আমরা ভারতের জনগণ। এই শব্দগুলির দ্বারা বোঝানো হয়েছে ভারতের সংবিধানের উৎস হলো ভারতের জনগণ, ঠিক আছে। সংবিধানের উৎস হচ্ছে ভারতের জনগণ। কয়েকটা শব্দের মানে আমরা অবশ্যই জেনে নেব যেটা সংবিধানে রয়েছে। সার্বভৌমিকতা। প্রস্তাবনায় উল্লিখিত সার্বভৌমিকতা শব্দটির অর্থ হলো ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ ভারতের আন্তঃরাষ্ট্রীয় বিষয়ে বাইরের কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে ভারত যখন কোনো সমস্যার মধ্যে পড়বে তখন অন্য কোনো দেশের এই ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, ভারত নিজের উপরেই নির্ভর করে থাকবে। সমাজতান্ত্রিক, এই শব্দটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল, তখন ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। মূল সংবিধানে সমাজতান্ত্রিক শব্দটি ছিল না, এটি 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত হয়। এই শব্দটির অর্থ হলো দারিদ্র্য দূরীকরণ, জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা, ভারতে অবাধ ধনতন্ত্রের পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগ অর্থাৎ পাবলিক সেক্টর যেটাকে বোঝায়, এবং রাষ্ট্রীয় উদ্যোগ অর্থাৎ পাবলিক সেক্টর, ঠিক আছে, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর এর মাধ্যমে মিশ্র অর্থনীতি গড়ে তোলা এবং উন্নয়নের সঙ্গে ন্যায় বিচারকে যুক্ত করা হলো এর মূল উদ্দেশ্য। ধর্মনিরপেক্ষ, তোমরা এই কথাটার সঙ্গে প্রত্যেকেই জানো, ঠিক আছে। অর্থাৎ ভারতবর্ষে সকল ধর্মের মানুষ বসবাস করবে। এই যে অনেক কেউ কথাই বলে যে পাকিস্তান হচ্ছে মুসলিমদের রাষ্ট্র, ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের জন্য, হিন্দুস্তান হচ্ছে হিন্দুদের জন্য, এটা সম্পূর্ণরূপে ভুল কথা, ঠিক আছে। যারা বলে তাদেরকে একবার অবশ্যই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা খুলে দেখিয়ে দিও। তো ধর্মনিরপেক্ষ শব্দটাও 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছিল 1976 সালে।
ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ঠিক আছে, এই শব্দের অর্থ হচ্ছে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ঠিক আছে। এখানে সকল ধর্মের মানুষ অপর ধর্মকে আঘাত না করে সমানভাবে নিজের ধর্ম পালন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ধর্মের মানুষ রয়েছে বা পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে তারা স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করতে পারবে, ঠিক আছে। গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেসি যাকে বলা হয়, গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটির অর্থ হচ্ছে জনগণের শাসন। গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য ও জনগণের শাসন। আচ্ছা, সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র, রিপাবলিক যাকে বলা হয়, প্রজাতন্ত্র এক কথায় বলতে গেলে রাজতন্ত্রের বিপরীত যে শব্দটা, ঠিক আছে। রাজতন্ত্র অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে, এই কথাটা যে বিলুপ্ত করেছে সেটাকেই বোঝানো হয়েছে। প্রজাতন্ত্র শব্দটি রাজতন্ত্রের বিপরীত শব্দ। ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ এখানে কোনো বংশানুক্রমিক শাসক নেই। ভারতের সকল শাসকই জনগণের ইচ্ছায় নির্বাচিত হন, অর্থাৎ জনগণই ঠিক করবে যে কে সরকার হবে, ঠিক আছে। এটা তার বাবা বা তার দাদু যে সিলেক্ট করে যাবে এরকম কোনো কথা নেই। ভারতের জনগণের হাতেই এই ক্ষমতাটা রয়েছে যে কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, ভারতের জনগণই সব ঠিক করবে। আচ্ছা, তাহলে প্রস্তাবনার এক কথায় যদি আমরা বলতে যাই তাহলে কি বলবো? সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ, ঠিক আছে। সংবিধানের উপর আছে কি আর কিছু? সংবিধানের উপর তার কিচ্ছু নেই। যে নিয়ম কানুন সব বর্ণিত রয়েছে সেটাই সংবিধান। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা, ঠিক আছে। প্রস্তাবনা যখন একটা বইয়ের শুরুতে দেখবা যে বই কী নিয়ে আলোচনা করা রয়েছে তার জন্য একটা ভূমিকা থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে প্রস্তাবনা রয়েছে সেটা হচ্ছে সংবিধানের ভূমিকা, যার মধ্যে সংবিধানের প্রকৃতি, আদর্শ, উদ্দেশ্য ও উৎস লেখা থাকে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা রয়েছে। এই পাঁচটা শব্দ তোমরা অবশ্যই মনে রাখবে: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এবং এই পাঁচটা শব্দের মানে কি তোমরা অবশ্যই সেটা মনে রাখবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মাত্র একবারই সংশোধিত হয়েছে, তোমাদের বলে দেওয়া হলো, যেটা 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছে। এবং তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। 42তম সংশোধনী দ্বারা মূল প্রস্তাবনায় 3টি শব্দ যোগ করা হয়েছিল, ঠিক আছে: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। 1960 সালের বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, ঠিক আছে। বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, সেটা আবার পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল, আমরা দেখে নেব। 1973 সালের কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। এবার আমরা দু একজন মন্তব্য করেছি, আমরা সেটা দেখে নিব। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে বর্ণনা করেছেন, ঠিক আছে। আর ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা, দ্য সোল অফ কনস্টিটিউশন। তোমরা এখানে অনেক কেউ একটু গুলিয়ে যাও, ঠিক আছে। তোমরা যারা একটু পড়েছো তারা জানো আর্টিকেলস যেটা আছে, ধারা 32, ঠিক আছে। সংবিধানের 32 নম্বর ধারায় কী বলা রয়েছে যে ভারতীয় নাগরিকরা যদি মনে করেন যে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা খর্ব করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, ঠিক আছে। এই যে ধারাটা, এই ধারাটাকেই ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন, ঠিক আছে। সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। একটা দেখুন পার্টিকুলার আর্টিকেলসকে বোঝানো হচ্ছে, ডক্টর বি.আর. আম্বেদকর মন্তব্য করেছে, কিন্তু এখানে অন্য কথা বলা হচ্ছে, তোমরা একটু দেখে নাও। ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের আত্মা। প্রত্যেকে নিজের মন্তব্য করতে পারে, ঠিক আছে। ঠাকুরদাস ভার্গব মন্তব্য করেছে যে প্রস্তাবনাটা রয়েছে সংবিধানের শুরুতে, সেটা হচ্ছে সংবিধানের আত্মা, ঠিক আছে। আর ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেলস 32 অর্থাৎ ধারা 32কে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। এবং সেখানে বলা রয়েছিল মৌলিক অধিকার যদি কোনো ব্যক্তির ক্ষুণ্ণ হয় তাহলে সেক্ষেত্রে তারা সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। আচ্ছা, জওহরলাল নেহরুর উদ্দেশ্যমূলক প্রস্তাব, অবজেক্টিভ রেজলিউশন, এর উপর ভিত্তি করেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি রচিত হয়েছে। 1976 সালের ইন্দিরা গান্ধীর শাসনকালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই 3টি শব্দ যুক্ত করা হয়েছিল, তোমাদেরকে বলে দেওয়া হলো। পণ্ডিত জওহরলাল নেহরু 1946 সালের 13ই ডিসেম্বর এই প্রস্তাবনা লিখেছিলেন, ঠিক আছে। প্রস্তাবনাটা লিখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। পরবর্তীতে চেঞ্জ করা যেটা হয়েছিল, কয়েকটা শব্দ যোগ করা হয়েছিল। 1947 সালের 22শে জানুয়ারি সেটা গৃহীত হয়েছিল।
আচ্ছা, আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকছে। আমরা নেক্সট ডেতে আলোচনা করব ভারতীয় সংবিধানের উৎসকে নিয়ে এবং মৌলিক অধিকারকে নিয়ে, ঠিক আছে। এছাড়াও তোমাদের সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা রয়েছে, কিছু ল্যান্ড নিয়ে আলোচনা করব। এগুলো নিয়ে আমরা পরের দিন ক্লাসে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পরের দিন ক্লাসে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, তোমরা হোমওয়ার্কটা দেখে নাও। হু হ্যাজ রিটেন দ্য কনস্টিটিউশন বাই হ্যান্ড, ঠিক আছে। অর্থাৎ এটার মানে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যেটা মানে বুঝতে পারছো সেটা হয়তো অনেকেই ভুল বুঝতে পারছো, অনেকেই না জেনে ডক্টর বি আর আম্বেদকর অ্যান্সার বলবেও হয়তো, ঠিক আছে। অর্থাৎ সংবিধানকে নিজের হাতে লিখেছিলেন কে, ঠিক আছে। বাই হ্যান্ড মানে হ্যান্ডে যেটা হাতে লেখা হয়, সংবিধানকে নিজের হাতে কে লিখেছিলেন সেটাই বোঝাতে চেয়েছে। তোমরা 4টা অপশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই যদি কেউ জানো তো আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবে, ঠিক আছে। যদিও আমি পরের দিন এটার অ্যান্সারটা বলে দেবো, আমি এই অ্যান্সারটা এখন বলছি না। তোমরা অবশ্যই এটা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করো। আর প্লিজ যারা ভিডিওটা নতুন দেখছো তারা একবার লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কথা দিচ্ছি তোমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে কারো যদি কোনো সমস্যা থাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, ঠিক আছে, তারা অতি শীঘ্রই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ঠিক আছে। তোমরা সেখানে এই ক্লাসের যে যাবতীয় পিডিএফ রয়েছে সেই পিডিএফগুলো তোমরা ক্লাসে পেয়ে যাবে এবং আরও অন্যান্য ইতিহাস এবং সংবিধানকে নিয়ে যতগুলো আলোচনা হবে, এছাড়া অন্যান্য পিডিএফগুলো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, সব ধরনের পিডিএফ তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আর ততক্ষণের জন্য গুড লাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সকলেই। সি ইউ সুন, বাই।